বাবা, আমি তোকে বলেছিলাম ওই মেয়েটার সাথে বিয়ে করিস না, কিন্তু তুই আমার কথা কানে তুলিসনি। আর আজ এই মেয়েটা আমাকে আর তোর ছেলেকেও ঘর থেকে বের করে দিল। আমি এখন কোথায় যাব? আমার তো কোনো ঠিকানাও নাই। একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে এক বুড়িমা নাসরিন বিবি তার একমাত্র ছেলে খালিদের সাথে থাকত। নাসরিন বিবির স্বামী অনেক বছর আগে মারা গেছেন। তারপর থেকে সে শুধু তার ছেলে খালিদের ওপর ভরসা করে বেঁচে আছে। খালিদ এখন বড় হয়ে গেছে, সারাদিন খাটুনি করে, সন্ধ্যা হলে সরাসরি বাসায় আসে, কারণ সে জানে তার মা তার জন্য অপেক্ষা করে। রেহে যেত। নাসরিন বউও তার ছেলের অনেক যত্ন নিত, তার জন্য রান্না করত, তার ক্লান্তি বুঝত, আর সব সময় তার জন্য দোয়া করত। এই দুজনের জীবন অবশ্যই সাধারণ ছিল, কিন্তু একে অপরের সঙ্গে থাকা থেকে শান্তি পেত। আর নাসরিন বউ মনে করত, যতদিন তার ছেলে তার সঙ্গে আছে তাকে আর কিছুই দরকার নেই। কিন্তু সময় ধীরে ধীরে একটা নতুন মোড় নিতে শুরু করল। খালিদ সারাদিন কষ্ট করে আর বিকেলে এসে প্রায়ই মোবাইলে ব্যস্ত হয়ে পড়ত। নাসরিন বউ তাকে দেখত, কিন্তু ভাবত হয়তো সে ক্লান্ত, তাই চুপ থাকত। একদিন ওই মোবাইলটাই খালিদের জীবন বদলে দিল, যখন সে সোশ্যাল মিডিয়ায় এক মেয়ের সঙ্গে কথা বলা শুরু করল। সেই মেয়ের নাম ছিল সায়রা। প্রথমে শুধু কিছু কথাবার্তা হলো, তারপর নম্বর আদান প্রদান হলো, আর তারপর কথাগুলো দিনের পর দিন রাত পর্যন্ত চলে গেল। খালিদ এখন সব সময় তার কথা ভেবে মগ্ন থাকত। সে সায়রাকে কখনো সামনে থেকে দেখেনি, শুধু ছবিতে দেখেছে। কিন্তু সেই ছবিগুলোর মধ্যেই তার মন হারিয়েছিল, আর সে তার প্রতি অগাধ ভালোবাসা শুরু করল। কিন্তু খালিদের জানা ছিল না যে যেই মুখে সে মুগ্ধ হয়ে উঠেছে, তার পেছনে এমন একটা সত্য লুকিয়ে আছে যা তার পুরো জীবনটাই বদলে দেবে, রাখে দিবে। এক সন্ধ্যায় খালিদ আর নাসরিন বউ বাড়ির বারান্দায় বসেছিল। নাসরিন বউয়ের মনেই এক কথা বারবার ঘুরছিল। অবশেষে সাহস করে বলল, বেটা, এখন তুমি বড় হয়ে গেছ, আমি চাই তোমার বিয়ে হয়ে যাক। খালিদ চুপচাপ মায়ের কথা শুনল। তখন নাসরিন বউ নম্র কণ্ঠে বলল, আমি চাই আমরা আমাদের মতো সাদাসিধে আর সৎ বাড়ির কারো সঙ্গে সম্পর্ক করি। এমন লোক হলে ঘর গড়ে উঠবে, জীবন শান্তিতে কাটবে। এটা শুনে খালিদ সঙ্গে সঙ্গে উত্তর দিল, আম্মা, আমি আগেই একটা মেয়ে পছন্দ করে নিয়েছি, বিয়েও করব ওর সঙ্গে। করব। নাসরিন বউ চমকে উঠল। তিনি সমস্যায় ভরে বলল, ছেলে, তোমার পছন্দ ঠিক আছে, কিন্তু মানুষকে চিনে নেওয়া খুবই জরুরি। আমি চাই তুমি ভালো করে ভাবো আর তারপর সিদ্ধান্ত নিও। কিন্তু খালিদ তার জিদ ধরে থাকল, না আম্মা, আমি আমার পছন্দে পুরোপুরি নিশ্চিত। আমি বিয়ে করব তো শুধু ওর সাথে। নাসরিন বউ শেষবার বোঝানোর চেষ্টা করল, কিন্তু খালিদ মানল না। আর শেষে একজন মা তার ছেলের সুখের জন্য বাধ্য হল। সময় খুব দ্রুত কেটে গেল। তারপর একদিন হঠাৎ দরজায় কড়াকড়ি হল। নাসরিন বউ দরজা খুলল, তখন সামনের দিকে খালিদ দাঁড়িয়েছিল, আর তার সঙ্গে একটা মেয়ে দুলহনের সাজে। এই দৃশ্য দেখে নাসরিন বেগম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু মুখে কিছু বললেন না। খালিদ ধীরে ধীরে বলল, আম্মা, ওটাই সায়রা, আমি তার সঙ্গে বিয়ে করেছি। নাসরিন বেগম সায়রা যা মনোযোগ দিয়ে দেখলেন। মনেই অনেক প্রশ্ন উঠল, কিন্তু কিছু বললেন না। চুপচাপ একপাশে সরিয়ে দিয়ে দুজনকে বাড়ির ভিতরে ঢুকতে দিলেন। ওদিকে গ্রামে ধীরে ধীরে খবর ছড়াতে লাগল যে খালিদ একটা অচেনা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। ওই রাতে খালেদ আর সায়রা দেরি পর্যন্ত একে অপরের সঙ্গে গল্প করছিল। খালেদ তার সুখে মগ্ন ছিল, কিন্তু সায়রার আচরণে একটা অদ্ভুত চতুরতা ছিল, যেন সে কিছু লুকিয়ে রাখছে। বিয়ের কিছুদিন ভালো কাটল, কিন্তু তারপর ধীরে ধীরে সায়রার আসল রং বেরিয়ে আসতে শুরু করল। যখনই খালিদ কাজে যেত, সে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে মগ্ন থাকত। কারোর সঙ্গে হাসতে হাসতে চুপি চুপি কথা বলত। নাসরিন বেওয়া এটা দেখে চিন্তিত হতে লাগল। একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেলল, বেটা, কার সঙ্গে কথা বলছ? সায়রা তাড়াতাড়ি রাগে জবাব দিল, বুড়ি, তুমি তোমার কাজে লাগো, আমি যাদের সঙ্গে কথা বলবো সেটা তোমার কি? নাসরিন বেওয়া নরম স্বরে বলল, মেয়ে, যদি খালিদের খবর হয়? সায়রা হালকা একটা হাসি দিল আর তীব্র স্বরে বলল, খালিদ এখন আমার, তোমার না। সে আমার কথা শুনবে, তোমার না। তাই ভালো হবে চুপ করে থেকো। এটা শুনে নাসরিন বেওয়ার মন গভীর আঘাত পেল। তার সন্দেহ এখন বিশ্বাসে বদলে গিয়েছিল। সন্ধ্যায় যখন খালিদ কাজ থেকে ফিরে এলো, সায়রা চুপচাপ তার কাছে এসে বসে গেল। তার মুখে দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল। খালিদ তাকে দেখে চিপকে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি ঠিক তো? সায়রা একটু নিঃশ্বাস ফেলল আর ধীর স্বরে বলল, খালিদ, আমি তোমাকে কিছু বলবো।
খালিদ সঙ্গে সঙ্গে মনোযোগ দিল। হ্যাঁ বলো, কি ব্যাপার? সায়রা চোখ নামিয়ে ধীরে বলল, তোমার মায়ের আচরণ আমার সাথে ঠিক নয়। তিনি প্রায়ই আমাকে গাল দিয়ে থাকেন। এটা শুনে খালিদ কিছুক্ষণ চুপ করে থাকল, যেন বুঝতে চাচ্ছে। সায়রা কথা চালিয়ে গেল, আমি কখনো জবাব দিইনি, শুধু এই কারণে যে তিনি তোমার মা। কিন্তু এখন আমার জন্য এটা সহ্য করা কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে যাচ্ছে। খালিদের মুখে বিভ্রান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। একদিকে তার মা আর অন্যদিকে তার স্ত্রী। এখন এটা রোজকার একটা ব্যাপার হয়ে গেছে। যতবার খালিদ কাজ থেকে ফিরে আসত, সায়রা তার কান ভরতে শুরু করত। প্রতিদিন নতুন নতুন কথা, নতুন অভিযোগ। আর ধীরে ধীরে খালিদ এসব নিয়ে বিরক্ত হয়ে উঠছিল। সে ভিতর থেকেই জটিলতায় পড়ছিল আর তার মায়ের প্রতি সন্দেহ জন্ম নিচ্ছিল। আর এই অবস্থায় সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা তার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছিল। হলে নাসরিন সহন ঘরে বসেছিল। তার মুখে গভীর চিন্তা আর চোখে নীরবতা ছিল। ঠিক তখনই খালিদ সেখানে এসে পৌঁছাল। তার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সরাসরি তার মায়ের সামনে এসে দাঁড়াল এবং জোর গলায় বলল, আল্লাহ, তুমি সায়রার সাথে এমন আচরণ কেন করছো? তুমি কি ওর উপর অভিযোগ করছো? নাসরিন বেওয়া এটা শুনে চমকে উঠল। সে ভোরে ভোরে কণ্ঠে বলল, ছেলে, আমি কোনো অভিযোগ করছি না। আমি তো শুধু বলতে চাই যা আমি নিজে দেখেছি। সে কাঁপতে কাঁপতে বলল, ছেলে, তোর যাওয়ার পর সে সারাদিন সে কারোর সাথে কথা বলতেই থাকে। আমি নিজের চোখে দেখেছি। খালিদ তাড়াতাড়ি কথাটা কেটে দিল। আম্মা, আর বলবেন না। আমি আমার বউয়ের ওপর পুরো বিশ্বাস করি। সে এমন হতে পারে না। নাসরিন বেওয়ার চোখে জল চলে এলো। ছেলে, আমি তোমার মা। আমি তোমার খারাপ চাইব কেন? কিন্তু খালিদ তাদের এক না শুনে কড়া সুরে বলল, এখন এই ব্যাপারে আর কোনো কথা হবে না। খালিদ যখন কাজ করতে যেত তখন সায়রার আসল স্বভাব বেরিয়ে আসত। সে চেঁচিয়ে বলতো, ও বুড়ি সারাদিন বসে থাকে, উঠ ঘরের কাজ কর। আর ঘরের সব কাজ নাসরিন বউ করেই করবাতি। সে সারাদিন আরাম করে বসে থাকত বা মোবাইল ফোনে কাউকে ফোন করে গল্পে ব্যস্ত থাকত। নাসরিন বিবি সবকিছু চুপচাপ সহ্য করত, শুধুমাত্র এই জন্য যে তাদের ছেলের সংসার নষ্ট না হয়। সে চায়নি খালিদের জীবনে কোনো ঝড় উঠুক। সময় দ্রুত কেটে গিয়েছিল। দিন সপ্তাহে বদলালো আর সপ্তাহ মাসে। এখন সায়রা ৮ মাসের গর্ভবতী হয়ে উঠেছিল। এটা দেখে নাসরিন বিবির মনে একটা নতুন আশা জেগে উঠল। তার মনে হলো হয়তো এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানত না যে আসন্ন সময় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে আসছে। একদিন হঠাৎ সায়রার স্বাস্থ্যে সমস্যা দেখা দিল। খালিদ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর ঘর থেকে নার্স বেরিয়ে এসে হাসি মুখে শিশুটিকে খালিদের কোলে তুলে দিয়ে বলল, ছেলে বাচ্চা হয়েছে, অভিনন্দন। এটা শুনে খালিদের মুখে আনন্দ ছেয়ে গেল। সে তার ছেলেকে আদর করে বুকের কাছে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর সে সায়রা আর তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। নাসরিন বিবি শিশুটিকে দেখেই সাথে সাথে কোলে তুলে নিল, আর তাদের চোখে আনন্দের জল ঝরতে লাগল। তারা ভাবল, এখন সত্যিই তাদের পরিবার সম্পূর্ণ হল। বাচ্চা জন্মানোর পর কয়েকদিন বাড়িতে আনন্দের মেজাজ ছিল। নাসরিন বউ তার নাতিকে নিয়ে ব্যস্ত থাকল। কিন্তু সায়রার মনোভাব বদলায়নি। খালিদের কাছ থেকে ভিড়লে সে আগের মতো মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা ফোনে গল্পে মগ্ন থাকত। নাসরিন বউ সব দেখেও চুপ ছিল, ছেলে আর কার সংসারকে বাঁচানোর জন্য। অন্যদিকে খালিদও ধীরে ধীরে এসব কারণে মানসিকভাবে চাপের মধ্যে পড়তে লাগল। বাড়িতেও শান্তি পেত না, বাইরে গেলেও না। দিন দিন সে মানসিক চাপে ভুগছিল। একদিন খালিদ কাজ থেকে বেরিয়ে গেল, কিন্তু ফিরে আসলো না। কিছুক্ষণ পর গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে খালিদের একটা দুর্ঘটনা ঘটেছে। সে চলে গেছে, আর সে এই দুনিয়ায় আর নেই। মানুষগুলো তাকে তুলে বাড়ি নিয়ে এলো। আর যেই নসরিন বউ তার ছেলেকে ওই অবস্থায় দেখল, সে চিৎকার করে উঠল। সে কাঁদতে কাঁদতে তার পাশে বসে গেল। ছেলে, চোখ খুলো, আমাকে একা ছেড়ে চেও না। আর পাশে সায়রাও দাঁড়িয়েছিল। চোখে অশ্রু ছিল, কিন্তু সেটা শুধু দেখানোর জন্য ছিল। নসরিন বউ তার ছেলের মাথায় হাত রেখে কেঁদে গেল, আর পুরো গ্রাম সেই দুঃখে ডুবেছিল। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা মিলে খালিদের দাফন সম্পূর্ণ করল। আর এভাবেই নসরিন বলে ভরসা চিরতরে তার থেকে কেড়ে নেওয়া হলো। খালিদের যাওয়ার পর সায়রার আচরণ আরও বদলে গেছে। যেন ওর কোনো ভয়ই নেই। ওকে বাচ্চার কোনো খেয়াল নেই, না ঘরের কোনো চিন্তা। সারাদিন নিজের কাজেই ডুবে থাকে। নাসরিন বউ চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে। সে তার নাতিকে সামলায় আর মনেই ভেঙে পড়ে। একদিন হঠাৎ সায়রা কঠোর স্বরে বলল, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আর এখান থেকে চলে যাও। নাসরিন বউ এটি শুনে স্তম্ভিত হয়ে গেল। চোখে জল চলে এলো। কাঁপতে কাঁপতে বলল, বেটা, এমন করো না। আমি কোথায় যাব?
কিন্তু সায়রা বাচ্চাকে তাদের দিকে দিয়ে দিল। বেরিয়ে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এটাও নিয়ে যাও। সঙ্গীত। এটা শুনে নাসরিন বেগমের মন ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গেই শিশুটিকে বুকের কাছে জড়িয়ে ধরলেন, যেন এখন সে একমাত্র শেষ আশ্রয়। কিছুক্ষণ সায়রাকে তাকিয়ে রইলেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে চুপচাপ দরজার দিকে এগিয়ে গেলেন। আর এমন করে এক মা তার নিজের ঘর থেকে বের করে দেওয়া হলো। সঙ্গীত। সায়রার মুখে ছিল না কোনো আফসোস, না কোনো অনুভূতি, যেন কিছুই ঘটেনি। সে তার নিজের পথে এগিয়ে গেল, আর সেই ঘরের সঙ্গে তার সম্পর্ক এখানেই শেষ হয়ে গেল। অন্যদিকে নাসরিন বেগম এক হাতে তার পোতেকে করে আর এক হাতে অশ্রু মুছে অসহায়ভাবে এগিয়ে চলল। তাদের এখন আর বাড়ি ছিল না, না কোনো আশ্রয়, শুধু এক ছোট্ট শিশু আর ভাঙা হৃদয়। নাসরিন বউ কোলে তার নাতিকে নিয়ে সরাসরি কবরস্থানে চলে গেল এবং সেখানে বসে তার ছেলে খালিদের কবরের পাশে কিছুক্ষণ চুপচাপ কবরটা তাকিয়ে রইল। তারপর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমাকে বলেছিলাম এমন মেয়ের সাথে বিয়ে করো না, কিন্তু তুমি আমার একটাও কথা শোনোনি। সে শিশুটিকে বুকের কাছে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, দেখো, বাবা আজও আমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব? কার ভরসায় বাঁচব? নাসরিন বউ কবরের পাশে বসে কাঁদছিল, আর কোলে থাকা বাচ্চাটাও হালকা কাঁপছিল। এক মাটির নিচে ছেলে শুয়ে আছে, আর অন্যদিকে মা বেঁচে থাকা সত্ত্বেও পুরোপুরি ভেঙে পড়েছে। সন্ধ্যা নেমে আসছিল। নাসরিন বউ শেষবারের মতো ছেলের কবর দেখল, তারপর ধীরে ধীরে উঠে বাচ্চাটাকে বুকের কাছে চেপে ধরল আর হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে একটা দরজার সামনে এসে থেমে হালকা একটা ঠক ঠক করল। কয়েক মুহূর্তের মধ্যে একটা মহিলা বাইরে এলো। নাসরিন বউ কাঁটা কাঁটা স্বরে বলল, আমি পথচারী, বাচ্চাটা খুব ক্ষুধার্ত, যদি কিছু খাওয়ার জিনিস পেত। অমনি মহিলা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ভিতরে ঢোকে এক বোতল দুধ আর 2টা শুকনো রুটি নিয়ে এসে তাদের হাতে দিল। এই নিন আম্মা। নাসরিন বিবি কাঁপতে থাকা হাতে সেই জিনিসগুলো নিয়ে নিল আর ধীরে ধীরে সেখান থেকে এগিয়ে গেল। গ্রাম থেকে একটু দূরে একটা পুরনো সরকারি স্কুল ছিল। সে সেখানে গিয়ে শুয়ে পড়ল। ওরা বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াতে লাগল, যেন ওটাই তাদের পুরো দুনিয়া। তারপর ওখানেই শুকনো রুটি খেয়ে ক্লান্ত হয়ে মাটির ওপর শুয়ে পড়ল। গেল। বাচ্চাকে কোলে নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে রইল। চোখে চুপচাপ অশ্রু ঝরছিল। ভোরের হালকা আলো ছড়াতে শুরু করল। স্কুলের গেট খুলল, বাচ্চারা এক এক করে ভিতরে ঢুকতে লাগল। কিছু বাচ্চার চোখ গেটের কাছে বসে থাকা নাসরিন বেবার উপর পড়ল, যার কোলে এক ছোট্ট বাচ্চা ছিল। তারা কিছুক্ষণ থেমে তারপর চুপচাপ ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর ওস্তাদ স্কুলে পৌঁছাল। তার চোখ যখন নাসরিন বেবার উপর পড়ল, সে থেমে গেল। পায়ে পায়ে নিজে নিজে তার দিকে এগিয়ে গেল। কাছে এসে নরম কণ্ঠে বলল, আম্মা, আপনি কে? এখানে কি করছেন? কেন বসে আছো? নাসরিন বেবি ক্লান্ত আর ভরপুর কণ্ঠে বলল, বেটা, আমার কেউ নেই, আমি এটাই, আর এটাই আমার নাতি, এখন এটাই আমার ভরসা। এটা শুনে ওস্তাদ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। তারপর সে শিশুটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আম্মা, আপনি চিন্তা করো না, আমার সাথে আছলে আপনি একা নও, আমার সাথে চলো। নাসরিন বেবি অবাক চোখে তার দিকে তাকালো। তাদের চোখে অশ্রু ঝরে পড়ল। তারা শিশুটিকে শক্ত করে বুকের কাছে জড়িয়ে নিল আর ধীরে ধীরে মাথা নেড়েছিল। তারপর সে ওস্তাদের সঙ্গে উঠে চলে গেল, যেন অন্ধকারে কারো জীবনে আলো এসে পড়েছে। ওস্তাদ নাসরিন তার স্ত্রীকে সঙ্গে করে বাসায় নিয়ে গেলেন। ঘরে ঢুকতেই তার স্ত্রী বিস্ময়ে জিজ্ঞেস করল, এটা কে? ওস্তাদ নাসির কোমলভাবে বললেন, এটা একেবারেই অসহায়, এদের কেউ নেই। আর যে ছেলেটা কোলে আছে ওরা ওদের নাতি। এদের কাছে না বাড়ি আছে, না কোনো ভরসা। আজ থেকে এরা আমাদের সাথে থাকবে। এটা শুনে তার স্ত্রী কিছুক্ষণ চুপ ছিল। তারপর তার চোখ পড়ল ছেলেটার ওপর। তখন তার হৃদয় গলে গেল। সে এগিয়ে এসে, এটাই বাড়ি, তুমি আমাদের সঙ্গে থাকবে। এটা শুনে নাসরিন বেওয়ার চোখে জল এসে গেল। সে শিশুটিকে বুকের কাছে চেপে ধরল আর কাঁপতে কাঁপতে বলল, আল্লাহ বেটা, তুই ওদের দুজনকেই সুখী করিস। আজ তুই এক নিঃসহায়ের আশ্রয় হয়েছিস। আর এরকম অচেনা একটা ঘরে নাসরিন বেওয়ার একটা নতুন ঠিকানা মেলে গেল, যেখান থেকে সে প্রথমবার শান্তি পেল। অন্যদিকে সায়রার আসল চেহারা এখন পুরোপুরি সামনে চলে এসেছে। এখন তাকে কেউ আর থামাতে পারবে না। সে ধীরে ধীরে ঘরের সব জিনিসপত্র বিক্রি করা শুরু করল। যেটা কিছুই মূল্যবান ছিল, এক এক করে সব শেষ করে ফেলল, দিয়ে দিল। এমনকি সে সেই ঘরটাও বিক্রি করে দিয়েছিল যেখানে সে থাকত। বাড়ির সব জমাকরিত টাকা পয়সা নিয়ে একদিন সে চুপি চুপি ওখান থেকে পালিয়ে গেল। সে সেই একই লোকের সঙ্গে পালিয়ে গিয়েছিল যার সঙ্গে সে গোপনে কথা বলত। সে পিছনে তাকায়নি, কাউকে ভাবেনি, আর এভাবেই সব কিছু লুটে নিয়ে চিরতরে চলে গেল। সময় এমনই কেটে গেল। দিনগুলো সপ্তাহে বদলাল আর সপ্তাহগুলো মাসে। ঠিক সেই ঘরটাতেই ছোট্ট শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল।
নাসরিন বউ সবসময় তার সঙ্গে থাকত, তাকে যত্ন করত, ভালোবাসত। যেন এখন আর সেখানেই তাদের পুরো বিশ্বটা যেন এক নতুন রূপ নিয়েছিল। উস্তাদ নাসিরও ওই ছেলেটার প্রতি অনেক মায়া করতে শুরু করলেন, কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখতেন মারিয়া, কারণ তার নিজস্ব কোনো সন্তান ছিল না। সে ওই ছেলেটাকে দেখে যেন নিজের অভাবটা পূরণ করত, তাকে কোলে তুলে কথা বলত, বুকের কাছে চেপে ধরে ভালোবাসত। সেই ঘর যেখানে আগে নীরবতা ছিল, এখন ওই ছেলেটার নির্দোষ কণ্ঠস্বর দিয়ে জীবন হয়ে উঠেছিল। আর নাসরিন বউয়ের মনে হচ্ছিল যেন আল্লাহ সবকিছু তাদের থেকে নিয়ে গিয়ে এক নতুন জীবন দিয়েছে। সকাল হতেই মারিয়া প্রথমে উঠত। সে ভালোবাসায় ছেলেটাকে জাগাত। তাকে সাজিয়ে নিজের হাত দিয়ে নাস্তা করাত। ওই ছেলের নাম তারা রেখেছিল আলী, আর এখন সে ৫-৬ বছরের হয়ে গেছে। একটু দেরি পর উস্তাদ নাসিরও প্রস্তুত হয়ে আলীকে নিয়ে স্কুলে যেতেন। আলী খুব খুশি হয়ে তাদের সঙ্গে যেত। স্কুলে বসে পড়ত, শিখত, আর সারাদিন উস্তাদ নাসিরের সঙ্গে কাটাত। উস্তাদ নাসির শুধু পড়াতেন না, প্রতিটা পদক্ষেপে তার যত্ন নিতেন, যেমনটা নিজের ছেলে হলে। আর ঘরে নসরিন বউ আর মারিয়া ওর অপেক্ষায় থাকত। স্কুলের ছুটি হলে উস্তাদ নাসির আলীকে ওকে নিজের সাথে বাড়ি নিয়ে এলো, আর অলি বাড়িতে ঢুকতেই নসরিন বেবি আর মারিয়ার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। ছোট্ট ওই ছেলেটা যেন ওই বাড়ির খুশির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সময় কেটে গেল আর অলি বড় হয়ে উঠল। একদিন নসরিন বেবি তাকে নিয়ে কবরস্থান গেলেন। অলি বুঝতে পারছিল না আম্মা তাকে এখানে কেন নিয়ে এসেছেন। তিনি ধীরে ধীরে এক কবরের কাছে গিয়ে দাঁড়ালেন এবং সেখানেই বসে পড়লেন। তার চোখ থেকে ধীরে ধীরে অশ্রু ঝরতে লাগল। অলি অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মা, এটা কার কবর? হ্যাঁ, নসরিন বেবি কয়েক মুহূর্তের জন্য চুপ করেছিল, যেন নিজেকে সামলাচ্ছে। তারপর ভরপূর্ণ কণ্ঠে বলল, বাবা, এটা তোমার বাবার কবর। এটা শুনে আলী স্তম্ভিত হয়ে গেল। সে সঙ্গে বলল, আম্মা, যদি ওরা আমার বাবা হয় তাহলে নাসির সঙ্গীত আব্বা আসলে কে? নাসরিন বেবির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি আলীকে কাছে ডেকে বসালেন এবং ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করলেন। তিনি বললেন কিভাবে তার বাবা জেদে এসে বিয়ে করেছিল এবং কিভাবে তার বউ এসে সবকিছু বদলে দিয়েছিল। তিনি আরও বললেন কিভাবে ওরা সঙ্গীত তাদের বাড়ি। সে বেরিয়ে চলে গেল, আর সে তাকে কোলে নিয়ে বেরিয়েই চলল। তারপর তারা উস্তাদ নাসিরের কথা বলল, যেভাবে তিনি তাদের সাহায্য করেছিলেন, নিজের বাড়িতে জায়গা দিয়েছিলেন এবং আলীকে নিজের ছেলেমেয়ের মতো বড় করেছেন। এটা শুনে আলীর চোখে অশ্রু এলো, আর প্রথমবারের মতো সে নিজের জীবনের আসল সত্যটা বুঝতে পারল। কবরস্থান থেকে ফিরে এসে যেই ঘরে পৌঁছাল, আলী সরাসরি উস্তাদ নাসিরের কাছে গেল আর তাদের পায়ে পড়ে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। ভরা কণ্ঠে বলল, আব্বু, আপনি আমাদের ওপর যে উপকার করেছেন, কিয়ায় আমরা এটা কখনোই ভুলব না। উস্তাদ নাসির সঙ্গে সঙ্গে মাথা নিচু করে তাকে তুলে নিয়ে নিজের বুকের কাছে জড়িয়ে ধরলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, ছেলে, এসব কি বলছো? তুমি আমার ছেলে, আর বাবা কখনো নিজের ছেলের ওপর কৃপা দেখায় না। এটা শুনে আলী আরও আবেগপ্রবণ হয়ে তাদের আঁকড়ে ধরল। কিছুদিনের মধ্যেই নাসরিন বউয়ের স্বাস্থ্যের অবনতি শুরু হলো। বয়সের চাপও ছিল, আর জীবনের কষ্টগুলো ওকে অনেক দুর্বল করে দিয়েছিল। একদিন সে বিছানায় শুয়েছিল, আলী তার পাশে বসেছিল, আর মারিয়া তাকে সান্ত্বনা দিচ্ছিল। নাসরিন বউ ধীরে ধীরে চোখ খুলল, আলীকে কাছে ডেকল, তার মাথার উপরে কম্পমান হাত রাখল, আর নরম কণ্ঠে বলল, ছেলে, এখন আর আমার কোনো চিন্তা নেই, তুমি তো ঠিকঠাক হয়ে গেছো। তারপর চোখ তুলে ওস্তাদ নাসিরের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিয়ে বলল, তুমি আমার পাওনা শোধ করে দিয়েছ, আল্লাহ তোমাকে সুখী রাখুক। এটা বলে সে একটা গভীর নিঃশ্বাস নিল আর ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মারিয়া কাঁদতে লাগল, আর আলী স্তম্ভিত হয়ে তার মাকে দেখতেই লাগল, যেন তার পুরো দুনিয়া এক মুহূর্তে খালি হয়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল, আর তারপর নাসরিন বউকে দাফন করে দেওয়া হলো। আলী নীরবে দাঁড়িয়ে মাটি পড়তে পড়তে দেখছিল। আজ সে তার জীবনের সবচেয়ে বড় ভরসা হারিয়ে ফেলেছিল। আলী এখন প্রায়ই বাসায় চুপচাপ থাকত, যেন তার মন ভারাক্রান্ত। সে কম কথা বলত আর বেশি ভাবত, কিন্তু উস্তাদ নাসির সবসময় তাকে আশ্বস্ত করত। তার কাঁধে হাত রেখে কোমলভাবে বোঝাত, জীবন থামে না, এগিয়ে যেতে হয়। আলী তার পড়াশোনা শেষ করে ফেলেছিল আর ধীরে ধীরে নিজেকে সামলাতে শুরু করল। এখন সে প্রতিদিন ওস্তাদের কাছে যেত, নাসিরের সঙ্গে স্কুল যেত, বাচ্চাদের পড়াত এবং তাদের ক্লাস নিত। সে পড়াশোনায় খুবই দক্ষ ছিল এবং বাচ্চাদেরও খুব সুন্দরভাবে বোঝাত। ওস্তাদ নাসির তাকে দেখে মনে মনে নিশ্চিত হতেন যে যেই গাছের যত্ন তিনি নিয়েছিলেন সেটা এখন একটা মজবুত গাছ হয়ে উঠেছে। একদিন আলী ঠিক করল যে সে তার মাঝিকে খুঁজতে যাবে। সে সেই গ্রামে পৌঁছল যেখানে একসময় তার বাড়ি ছিল। তার মনে একটাই প্রশ্ন ছিল, তার মা সায়রা কোথায়? সে এক লোকের কাছে জিজ্ঞেস করল, আপনি কি খালিদের বাড়ির রাস্তা বলতে পারবেন? সেই লোকটির সামনে একটা বাড়ির দিকে ইঙ্গিত করল। আলী দরজার কাছে গেল, কিছুক্ষণ থামল, তারপর আবার কড়াকড়ি দিল। দরজা খুলল, এক লোক বেরিয়ে এলো। আলী জিজ্ঞেস করল, এটা খালিদের বাড়ি কি?
সে বলল, না ছেলে, আমি তাকে জানি না। আলী তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, সায়রা? লোকটা বলল, হ্যাঁ, ওই মেয়েটাই এই বাড়িটা বিক্রি করেছিল, এখন আমরা এখানে থাকি। আলী উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল, সে কোথায়? লোকটা গভীর শ্বাস নিয়ে বলল, ছেলে, সে পাগল হয়ে গেছে, শহরের পাগলখানায় আছে। এটা শুনে আলী কয়েক মুহূর্ত নীরব থাকল, তারপর ধীরে ধীরে তার ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। কিছুক্ষণ পর সে পাগলখানায় পৌঁছালো। ভেতরে ঢুকে সে এক লোককে জিজ্ঞেস করল, সায়রাকে? সেই লোক সামনে ইশারা করে বলল, ও দেখো। আলী চোখ তুলে দেখল, এক ছেঁড়া ছেঁড়া মেয়ে, ঝাঁকুনো চুল, একদম অসচেতন অবস্থা। ওইটাই সায়রা, তার মা। আলীর চোখে জল এসে গেল। সে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলতে পারল না। তারপর চুপচাপ ফিরে গেল। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন ওস্তাদ নাসির আর মারিয়া তাকে দেখল। নাসির জিজ্ঞেস করল, বেটা, কোথায় ছিলে? আলী ধীরে ধীরে উত্তর দিল, আব্বু, আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম। এটা শুনে দুজনেই অবাক হয়ে গেল। মারিয়া নরম সুরে জিজ্ঞেস করল, সে কোথায় ছিলে? আলীর কণ্ঠে কাঁপন ছিল, সে পাগলখানায় আছে। ঘরে নীরবতা নেমে এলো। উস্তাদ নাসির এগিয়ে এলেন, আলীর কাঁধে হাত দিয়ে নরম স্বরে বললেন, ছেলে, যা হবে তাই হলো, এখন নিজেকে সামলাও। মারিয়া তাকে নিজের কাছে বসিয়ে নিয়ে ভালো করে বলল, ছেলে, চিন্তা করো না, এখন আমরাই তোমার মা বাবা, তুমি একা নও। এটা শুনে আলীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু এবার তার হৃদয়ে একটা শান্তিও ছিল। ভুল সিদ্ধান্ত মানুষকে অনুশোচনায় নিয়ে যায়, তাই সবসময় মা বাবার কথা মেনে চলা উচিত, কারণ তাদের কথাতেই সত্যি। ভালো লাগবে। যদি স্টোরিটা পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে তোমার মতামত দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না। দেখা হবে পরের গল্পে।